মানুষ বলে পরিশ্রমী হলো সাফল্যের মূল চাবিকাঠি। যে যত বেশি কঠোর পরিশ্রম করবে ততই সাফল্যের দ্বার তার জন্য খুলে যাবে। আসলে এই কথাটা আমি যতই না বিশ্বাস করি তার চেয়ে বেশি ফলো করার চেষ্টা করি, আর আপনাদেরও তাই করা উচিত। সো আজকের দিনটা আমার তার চেয়ে ব্যতিক্রম না। আজকে সারাটা দিনই আমার খুব পরিশ্রমের উপর দিয়ে গিয়েছে, যা এই ব্লগ দেখলেই বুঝতে পারবেন। সবাইকে সালাম জানিয়ে শুরু করছি। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সো ব্লগের শুরুতেই আমি চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে, কারণ আজকে সন্ধ্যা হয়ে গিয়েছে আর আমার আম্মু হঠাৎ বলল যে চল একটু বাজার থেকে কিছু মাছ কিনে নিয়ে আসি। বাসায় ছোট মাছ একদমই ছিল না। সো বাসার কাছেই বাজার হওয়াতে হয় কি যে আমরা যখনই ইচ্ছে হয় তখনই গিয়ে টাটকা টাটকা মাছ কিনে এনে খেতে পারি। ফ্রিজে আগের থেকে অনেক বেশি মাছ কিনে স্টোর করে খেতে সেগুলোর টেস্ট খুব বেশি ভালো হয় না, আর আমার বাসায় কেউ সেগুলো পছন্দও করে না। আর আমার আম্মুও টাটকা টাটকা জিনিস সাথে সাথে এনে রান্না করে খেতেই অনেক বেশি পছন্দ করে। সো মামি মিলে চলে গেলাম বাজারে, আর সেখান থেকে কিছু ট্যাংরা মাছ কিনে নিলাম। আমরা খুবই সিলেক্টিভ মাছ খাই, তাই অনেক বেশি মাছের আইটেম আমাদের বাসায় কখনো টেস্ট করা হয় না, আর আনাও হয় না তেমন একটা। আমার আব্বু মাঝে মধ্যে আনলেও আম্মু কখনোই আনে না। আম্মু খুব কয়েকটা আইটেমের মাছই সে পছন্দ করে, আমরাও তাই করি, তাই সে খুবই সিলেক্টিভ মাছ আনে। এমনিতেও ঈদের পর বাজার খুব একটা ভালো মতো এখনও জমে ওঠেনি, আর খুব মাছের দোকানদারগুলো অনেক বেশি কম ছিল, আর মাছের দামও বেশ অনেক বেশিই ছিল নর্মাল ডেজের তুলনায়। যাই হোক, পাশে এখানে মাছ কাটছিল, আর আমার কেন যেন মাছ কাটার যে ভাইয়াগুলো মাছ কাটে তাদের অনেক ভালো লাগে, কারণ তারা খুব ফাস্ট, আর কিভাবে যেন অনেক সুন্দর করে, আমার কাছে তো মনে হয় গৃহিণী থেকেও অনেক সুন্দর করে তারা মাছগুলো কাটে। ছেলে হয়েও এত সুন্দরভাবে মাছ কাটে দেখতে আমি খুব অবাক হই, আর ব্যাপারটা আমি খুব এনজয় করি যখন তারা মাছ কাটে, মাছের ভিডিওগুলো দেখে। আমি বিভিন্ন ইউটিউবার্সদের এরকম ভিডিও দেখি যারা ওয়াইল্ড ফিশিং করে, এবং ফিশিং রিলেটেড চ্যানেল ব্লগসগুলো আমার কাছে খুব বেশি ভালো লাগে। আর তাদের মাছ কাটার স্কিলগুলো তো অসাধারণ, সেটা তো প্রশংসা করতেই হয়। এখানে জানি না এটা কী মাছ ছিল, আমি আগেও বলেছি আমি মাছের নাম খুব বেশি একটা জানি না। আমি শুধুমাত্র কয়েকটা হাতে গোনা মাছের নাম জানি, যেমন এখানে ট্যাংরা ছিল, এটা নাকি টাটকা ট্যাংরা ছিল, ঘেরের ট্যাংরা বলে এগুলোকে, দোকানদার মামা বলছিল এগুলো খেতে খুব একটা ভালো হয় না, কারণ এগুলোর মধ্যে একটা এক্সট্রা স্মেল থাকে রান্না করার পরে। আর শিং মাছ এখানে দেখছিলাম, শিং মাছ আমার খুবই পছন্দের, তবে শিং মাছ আমার আম্মু কাটতে পারে না। আর রাত্রে আমরা যেই সময় আমাদের বাসার এখানে যেই সময় বাজার হয় সেটা সন্ধ্যার থেকে রাতের বাজার, আর রাতের সময় তো কোনো হেল্পিং হ্যান্ডও বাসায় থাকে না, কোনো খালাও থাকে না যে মাছ কেটে দিবে। আম্মুই কষ্ট করে মাছ কাটে, আম্মু খুবই অসুস্থ, তারপরেও এর জন্য এগুলো দেখলেও আমরা কখনো এগুলো কিনি না, কারণ যেগুলো ইজি টু কুক আর যেগুলো কাটাও অনেক ঝামেলা নেই, যেমন ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও কয়েকটা মাছ, সেগুলোই আম্মু ম্যাক্সিমাম টাইম কিনে। আর এখানে দেখছিলাম রুই মাছ ছিল দুইটা, রুই নাকি নলা আমি শিওর বলতে পারবো না, কারণ আমি আগেও বলেছি মাছের নাম আমি জানি না। এখানে একটা মানে বেশ বড় সাইজের মাছ ছিল না, ছোটই ছিল, সেটাই আম্মু বারবার বলছিল যে সে কত করে রাখতে পারবে। মামাটা হয়তো 300 সামথিং ছিল, 330 বা 50 করে নিয়েছিল মাছটা, বারো কমও হতে পারে, আমি শিওর না, আর 280ও হতে পারে। আমি আসলে আমার মনে নেই, এই ভিডিওটা করার সময় আমি মানে সাউন্ড অফ করে রেখেছিলাম, তাই আর দেখতে পারিনি। মাছটা নিয়ে আম্মু মাছটা কাটার জন্য দিয়ে দিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সাথেই দাঁড়িয়েছিলাম মাছটা কিভাবে কাটে সেটা দেখার জন্য। আমি মাছ কাটা দেখবো আর আপনাদের দেখাবো না, তা কী করে হয়? আর আমি যেহেতু ব্লগ চ্যানেল ওপেন করেছি, ব্লগিং মানে কি, আমার ভালো মন্দ সব কিছুই তো আমি আপনাদের সাথে শেয়ার করব। সো মাছ কাটা আমার দেখতে ভালো লাগে, সো আপনারাও আমার সাথে দেখতে থাকুন। আর দেখুন ভাইয়াটা কত ফাস্টলি, কত সুন্দর করে মাছটা আমাদের কেটে দেয়। আর আমিও তাকে বলেছিলাম মাছের পিচগুলো যেন একটু বড় বড় সাইজেরই করে, কারণ ফ্রাই করলে এমনিতেও মাছের পিচগুলো অনেক ছোট হয়ে যায়। এই মাছটা আর আজকে রাত্রে এখানে বাজারে আসার অন্যতম একটা রিজন হলো আমার শ্বশুরবাড়িতে কালকে খাবার পাঠানো হবে। আসলে তারা নিউ বাসাতে শিফট হচ্ছে, আর এখন তাদের বাসায় মানে বাসার চেঞ্জ করলে এমনিতেও অনেক প্রেশার থাকে, তাই আম্মু বলল যে আমরা এক কাজ করি, তাদেরকে কিছু খাবার দাবার বানিয়ে কালকে সকাল সকাল পাঠিয়ে দেই, আর সকালবেলা এসে বাজার করে নিয়ে যাওয়া। আর আমাদের ফ্রিজে তেমন কিছু ছিল না, আগেও বলেছি যে আমরা সব কিছু ফ্রেশ খেতেই পছন্দ করি,
তাই আরও লেট হলেও সন্ধ্যায় আমরা বাজারে চলে আসি মা মেয়ে। এখান থেকে বাজার করে তারপরে বাসায় গিয়ে কিছু কুকিংয়ের কাজ আগিয়ে রেখে আমরা ঘুমিয়ে পড়বো ভেবেছি, আর সকালবেলা রান্নাটা শেষ করে তাদের বাসায় পাঠিয়ে দিব। এটাই আমাদের প্ল্যান ছিল আপাতত, আর কোনো কাজও তেমন ছিল না। আর রান্না করতে বরাবরই আমার খুবই ভালো লাগে, আমার কাছে খারাপ লাগে না। আর আমার আম্মু তো আমাকে অনেক সাহায্য করে রান্নাতে, এর জন্য আর কোনো কষ্টও হয় না। এখানে উনি মাছটাও কেটে ফেলেছিল। এখানে এটা রুই না নলা আমি শিওর বলতে পারি না, আপনারা প্লিজ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন যে এটা আসলে কী মাছ ছিল। দোকানদার ভাই আমাকে জিজ্ঞেস করলো মাছের মাথাটা কয় পিস করে দিবে, আমি বললাম যে 2 পিস করে দিতে। আর এভাবে মাছ কাটাটা আমাদের শেষ হয়ে গেল, আর মাছটা নিয়ে সরাসরি বাসায় চলে আসলাম। এখান থেকে শুধুমাত্র চিংড়ি মাছ, রুই মাছ আর ট্যাংরা মাছ নিয়েছিলাম, আর বাকি সব কিছুই বাসায় ছিল। তাই বাসায় গিয়ে তাড়াতাড়ি সেগুলো প্রসেস করে, রাত্রে অনেক রাত হয়ে যায় সেগুলো করতে করতে। আম্মু তো মনে হয় ভোর 4টায় ঘুমিয়েছে, কারণ সে অনেকগুলো কাজ আগিয়ে রেখেছিল। আর আমি তাড়াতাড়ি ঘুমে গিয়েছিলাম 2টা-3টার মধ্যেই। সকাল সকাল উঠেই দেখি রান্না তো করতে হবে, আর আম্মু যেহেতু লেট করে ঘুমিয়েছে তাই আমি তাকে আর উঠিয়ে ডিস্টার্ব করিনি। আমি ভেবেছি রান্নাটা আমিই সেরে ফেলি। তো আমি ফ্রিজে গিয়ে দেখলাম আম্মু কী কী কাজগুলো আগিয়ে রেখেছে। এখানে ফ্রিজ থেকে যা যা ছিল সব কিছু বাইরে আমি বের করে একে একে করে দেখছিলাম যে কি করতে হবে এখন। আর আমার আবার একটু বাইরেও যেতে হবে, কারণ বাসায় কোনো বক্স কিচ্ছু নেই, কারণ ওদের যে খাবার পাঠাবো বাসায় তাদের জন্য তো আমাকে তো প্যাকেজিংয়ের আইটেমই কিনতে হবে। বক্সগুলো শেষ হয়ে গেছে। আসলে কি বলবো, এত বক্স জীবনে কিনেছি আর এত বক্স তাদের বাসায় পাঠিয়েছি, আর বক্সগুলো তো আর এরকম না যে আবার গিয়ে নিয়ে আসবো বা আবার বলে দিব যে বক্সগুলো প্লিজ খালি করে দিয়ে দিও। এই ব্যাপারটা আমার কাছে খুবই খারাপ লাগে, আর আমার বাসায়ও এটা পছন্দ করে না। তাই যেগুলো বক্স দেয় সেগুলো আর আমি কখনোই চাই না, আর তারাও দেয় না, কখনো দেয় না। মানে বললে তো ঠিকই দিবে, বাট বলিও না, এটাও হচ্ছে মেইন বিষয়। মাঝে মধ্যে আমার কাছে মনে হয় আমি তাদের বাসায় যতগুলো বক্স পাঠিয়েছি এতগুলো বক্স দিয়ে হয়তো একটা দোকানও তারা বক্সের দিয়ে দিতে পারবে। যাই হোক, এগুলো তো আর বলার কিছু নাই। আর তাই আমি, আর এমনিতেও আমি যে খুব ভালো বা আমিও ম্যাক্সিমাম টাইম ট্রাই করি যে ওয়ান টাইমের যে বক্সগুলো পাওয়া যায় সেগুলো ইউজ করে দিতে। আর এগুলো তো অনেক বেশি রিউজেবলও হয় না, তাই আর কোনো প্রবলেম নাই। আর এগুলো দামও অনেক বেশি কম, আর খুব বেশি না, তাই আর এত প্যারা নেই। যাই হোক, আমি আমার চিয়া সিডটা রেডি করে নিচ্ছিলাম। আর এই চিয়া সিডের পানি ছাড়া তো আমার সকাল শুরুই হয় না বললে চলে। আমি হালকা গরম পানিতে একটু চিয়া সিড 1 চামচ নিয়ে সেটাকে শুরুতে খেয়ে তারপরে আমি আমার সব কাজগুলো করে ফেলবো ভাবছিলাম। আর এটা ভিজতে 1-1.5 মিনিট সময় লাগবে, আর যেহেতু এটা হালকা কুসুম গরম পানি তাই আর এটা অনেক সময় লাগবে না এটা ভিজতে। আর অন্যদিকে আমি ফ্রিজ থেকে যা যা আমি রেডি করে রেখেছিলাম, আমি রেডি করা বলতে শুধুমাত্র পেঁয়াজ কেটে রেখেছিলাম রাত্রে আর টমেটো, এছাড়া আর অন্য কিছু না। আর বাকি সব ম্যাক্সিমাম কাজই আমার আম্মু আগের থেকে গুছিয়ে রেখেছিল, মাছ কাটা থেকে শুরু করে সব কিছু। এখানে আমার রান্না করার জন্য যা যা জিনিস এখন প্রয়োজন হবে আমি সব কিছু ফ্রিজ থেকে বের করে নিচ্ছিলাম। আর আপনাদের কাছে আমি আগেই বলে রাখি আমাদের ফ্রিজটা অনেক বেশি আনঅর্গানাইজড, সো কেউ কিছু মনে করবেন না। আর অবশ্যই যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ভিডিওতে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি সেটা কারেকশন করার অনেক ট্রাই করব। আর আপনাদের সহযোগিতায়ও পেয়েও আমি আপনাদের কাছে অনেক বেশি থ্যাঙ্কফুল। আপনারা আমার ভিডিওগুলো দেখেন, তার জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। যাই হোক, আমি এখানে লাল শাকও ভাজি করব, তাই আম্মু রাতেই চিংড়ি মাছ কেটে সুন্দর মতো ধুয়ে রেখেছিল। আর এখানে আমি শুধুমাত্র লাল শাকটা কেটে ধুয়ে সুন্দর মতো ধুয়ে রেখেছিলাম পলিতে, এখন শুধু রান্না করাটা বাকি। আর এখানে চিংড়ি মাছটা যেহেতু ফ্রোজেন করা ছিল তাই একটু বরফ হয়ে গিয়েছে। আর এখানে তো আমি আগের থেকেই রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো এগুলো কেটেই রেখেছিলাম। আর আমি সবগুলোর মুখ খুলে খুলে রেডি করে রাখছিলাম আমার রান্নার জন্য যা যা বিষয় লাগবে সেই সব কিছুই। এখানে আমি তো আর পাকা রাঁধুনি না, আমি আগেও বলেছি যে আমি তো আর কুকিং ভিডিও বা আমি কুকিং রেসিপি শেয়ার করছি না, আমি আমার লাইফের সব কিছুই শেয়ার করছি যে আমি সারাদিনে বা আমার লাইফে আমি যা যা করি তাই আপনাদের মাঝে আমি তুলে ধরি। এখানে আম্মু আগেই একটু ট্যাংরা মাছটা ভেজে রেখেছিল, আমার কাছে মনে হয়েছে কাজটা শুরু করার আগে আমি আরেকবার একটু ভেজে নেই। আর একটু আমার কাছে ট্যাংরা মাছ সবসময় একটু ডিপ ফ্রাই করতে রান্না করতেই ভালো লাগে।
যদিও আমি আগেই বলেছি আমি কোনো রেসিপি শেয়ার করছি না এখানে, আমি জাস্ট আমার লাইফ স্টোরিটা শেয়ার করছি আপনাদের সাথে। যাই হোক, আমি এখানে আমার আম্মু ভেজে রাখা মাছগুলো আবারও একটু ফ্রাই করে একটু গরম করে নিলাম, যেহেতু এটা ফ্রিজের মধ্যে ছিল তাই আর কি। আর এখানে আমি এটা উঠিয়ে তারপর ট্যাংরা মাছটা চড়িয়ে দিব, আর পাশাপাশি ভাবছিলাম যে শাকটা রান্না করেই আমি একটু বের হব বক্স বাটি কেনার উদ্দেশ্যে। আর ভাবছিলাম আজকে বাইরেই ব্রেকফাস্ট করব, কিন্তু দেখা যাক তারপরে কি হয়। এখানে বলে রাখি বন্ধুরা, আপনারা সবাই আমার খুব কাছের, আর আমি আপনাদের জন্যই শুধুমাত্র ভিডিও মেক করি। আপনারা সবাই আমার ভিডিও দেখেন, কিন্তু কেউ একটি লাইক আর কমেন্ট করেন না। আর প্লিজ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের পরিবার ও আত্মীয় স্বজন ফ্রেন্ডসদের মধ্যে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারেন। আমার কাছে মনে হয় কি ইউটিউব হলো সৃজনশীলতার একটি বড় মঞ্চ। এখানে প্রতিভাবান মানুষ তাদের প্রতিভা প্রদর্শন করে এবং বিশ্বব্যাপী দর্শকের কাছে পৌঁছাতে পারে। গায়ক, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী এবং আরও অনেক সৃজনশীল মানুষ যেমন আমাদের মতো ডেইলি ভ্লগাররাও ইউটিউবের মাধ্যমে নিজেদের কাজ প্রদর্শন করে এবং ভক্তদের সাথে সংযোগ স্থাপন করে। এখানে আপনারা ভিডিও দেখছেন এবং লাইক কমেন্ট করছেন, এখানে আপনাদের কারোই কোনো টাকা যাচ্ছে না বা আমারও কোনো ক্ষতি হচ্ছে না, কারোই কোনো ক্ষতি হচ্ছে না। একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কোনোই ক্ষতি হবে না, বরং আমার একটু হেল্প হবে, যে আপনাদের কাছে থেকে আমি সব সময় কৃতজ্ঞতা প্রকাশ করব। সুতরাং সবাই আমার ভিডিওটিতে লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি ইউটিউবে একদম নতুন, তাই আপনাদের সবার সাপোর্ট অনেক কামনা করছি। যদিও আমি খুব বেশি নতুন না এই জার্নিতে, তবে আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে আমার মধ্যে যা যা ভালো গুণ আর কোয়ালিটিসগুলো আছে সেগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। যাই হোক, এখানে আমি আমার রান্নাটা সেরে ফেলছিলাম, আমি মশলা কষাচ্ছিলাম। আর এখানে অন্যদিকে আমার হাতেও বেশি সময় ছিল না, কারণ আমার সকাল 10টার মধ্যে আজকে এই খাবারগুলো তাদের বাসায় পৌঁছাতে হবে। আর তার মধ্যে হঠাৎ করে প্ল্যান হয়ে গিয়েছে যে আজকে আবার ঘুরতেও যাব। আমার আন্টি মিলে প্ল্যান করলো যে চলো আজকে একটা জায়গা থেকে ঘুরে আসি, আর এমনিতেও তোমার এখানে বেশি দিন সময় বাকি নেই। যদিও আপনারা সবাই জানেন যে সামনে আমার বিয়ে হয়ে যাচ্ছে, তাই আমার এখানে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটাও খুব বেশি জরুরি। আর এর জন্য আমি ভাবলাম যে কোনো অপরচুনিটি আমি এখন মিস করব না, আর তাই রাজি হয়ে গেলাম। আর এর জন্য তাড়াহুড়ো আরও বেশি লেগে গেছে। আমি তো ননস্টপ কাজ করেই যাচ্ছি, তার মধ্যে এমন না যে অনেক বেশি রাতেও ঘুমিয়েছি, মিনিমাম হায়েস্ট 3-4 ঘন্টা হবে আমি ঘুমিয়েছি। সো আমার মধ্যে এনার্জি লেভেলও অনেক ডাউন আজকে, কোনো কিছুই কেন যেন ভালো লাগছিল না, বাট করতে তো হবেই। যাই হোক, আমি এখানে আমার মতো করে রান্নাগুলো সেরে নিচ্ছিলাম। এখানে আমি চিংড়ি মাছটাও দিয়ে দিলাম পেঁয়াজ কষিয়ে। আমার কাছে কেন যেন ম্যাক্সিমাম রান্নায় আমি কি করি, পেঁয়াজটা হালকা ব্রাউন করে, লাইট ব্রাউন করে ভেজে বা ফ্রাই করে তারপর আমি সব কিছু অ্যাড করি। পেঁয়াজটা যদি আমার মনে হয় কি, বা আমি যত দূর রান্না করেছি আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হয় পেঁয়াজটা যদি কাঁচা অবস্থায় বা ফ্রাই না করা অবস্থায় আমি সব মশলা স্পাইসগুলো দিয়ে দিই, তাহলে পেঁয়াজটা সহজে গলতে চায় না। আর সবজির সাথে সাথে পেঁয়াজও যদি আস্তে আস্তে থাকে কাটা অবস্থায়ও, দেখতে আমার কাছে খুব বাজে লাগে। আর যে জিনিস দেখতে ভালো হবে না, সে জিনিস খেতে ভালো হলেও সেটা এতটা সমর্থনযোগ্য হয় না আমার কাছে মনে হয়। আমি আমার মতো করে এখানে আমার রান্নাগুলো সেরে নিচ্ছিলাম, তাড়াহুড়ার মাঝে হোক আর যেই করেই হোক না কেন। আর এখানে আমি অনেক পাকা রাঁধুনি না হলেও আমার হাতের রান্না আমার বাসায় এবং আমার ইনলসের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। এখন পর্যন্ত আমার রান্নার বদনাম অনেক কেউই করেনি আমার মনে হয়। আমার যতদূর মনে আছে, যেই আমার হাতের রান্না টেস্ট করেছে এত খারাপ হয়নি যে তারা খেতে পারে না, এরকম রান্না আমার না। নিজের প্রশংসা নিজে করছি, ব্যাপারটা এরকম না। যাই হোক, আমি আর এখানে পেঁয়াজের মশলা টশলা আমি যা ইউজ করেছি শাক ভাজিতে সেটার দেখাইনি এক্সট্রা করে, কারণ ভিডিও করা আবার পাশে রান্না করাটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছিল। এক হাত দিয়ে সব কিছু করার, এক হাত দিয়ে ফোন ধরে রাখা, তাই আমি এখানে আর ফুল ভিডিওটি দেখাতে পারিনি আমার রান্নার। আর অন্যদিকে আমি ট্যাংরা মাছও দিয়ে দিয়েছি। আর শাক ভাজিতে শুধুমাত্র আমি হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়ো, লবণ, কাঁচামরিচ এটাই দিয়েছি, এর বাইরে এক্সট্রা আর কোনো মশলা ইউজ করিনি। আর এমনিতেও শাক সবজিতে আমি একটু মশলা আপাতত কম স্পাইস ইউজ করছি, তার একটা অন্যতম রিজন হচ্ছে বেশি মশলা আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ঠিক না।
তাই শাকে আমি তো একদম মশলা দিইনি বললেই চলে। নর্মালি আমার বাসায় আরও বেশি মশলা ইউজ করে শাকে। আর এখানে আমার ট্যাংরা মাছটাও পুরোপুরিভাবে হয়ে গিয়েছে, শুধুমাত্র এখানে ধনেপাতাটা উপরে দেয়া বাকি, আর শাকটাও ইতিমধ্যে কমপ্লিট। তাই আমি ভাবছিলাম এখন চুলা অফ করে আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি নাস্তা কিছু বাইরে খেতে পারি, আর বাইরে থেকে বক্স বাটি এগুলো সব কিছু কিনে নিয়ে আসবো। এই যে আমি এখানে বক্স বাটি কিনে রিকশায় উঠেও গিয়েছি, আর আমি সেখানে দোকানে আর ভিডিও শ্যুট করিনি, কারণ এমনিতে অনেক হাতের টাইম শর্ট ছিল, আর আমি তো আজকে আবার এক জায়গায় ঘুরতেও যাবো এই চিন্তাভাবনা করে রিকশা থেকেই আমি একটু একটা ক্লিপ নিয়ে নিলাম যে আমি কী কী বক্স বাটি কিনেছি, আর রিকশা নিয়ে বাসার কাছে চলে যাচ্ছিলাম। আমার বাসার পাশেই অনেক বড় বাজার, তাই সব কিছুই হাতের কাছে পাওয়া যায় আর এত প্যারা নিতে হয় না। এখানে আমি বাসার গেট খুলে নিচ্ছিলাম, বাসায় গিয়ে আবার কিছু কাজ বাকি আছে সেটা করে তাড়াতাড়ি করে বাকি রান্নাটা শেষ করে তাদের বাসায় পাঠিয়ে দিলেই আজকের জন্য নিশ্চিন্ত। যাই হোক, আমি ওখানে বাজার থেকে ধুন্দুল আর আলুও কিনে নিয়ে এসেছিলাম। বাসায় শেষ হয়ে গিয়েছিল আলুটা, আর আলুর দোকানে গিয়ে দেখলাম যে ধুন্দুলটা অনেক বেশি ফ্রেশ ছিল, তাই ভাবলাম যে রুই মাছটা আমি তাদের বাসায় ধুন্দুল আলু দিয়েই রান্না করে দিই। এখানে আমি পেঁয়াজটা ভালো মতো কষিয়ে, যেটা আমি আগেও বলেছি যেভাবে আমি করি, খুব অল্প পরিমাণের মশলা দিয়ে, শুধুমাত্র হলুদ আর মরিচ, আমি এই রান্নায় ধনিয়ার গুঁড়োও দিইনি, কারণ আমার কাছে মনে হয় কি ধুন্দুল সবজিটাই এরকম যে খুব লাইট মশলা দিয়ে রান্না করলে কালারটাও সুন্দর হয় এবং খেতেও অনেক টেস্টি হয়। এখানে আমি ঝাল শুধুমাত্র কাঁচামরিচ চিঁড়ে দিয়েছিলাম, এছাড়া আর অন্য বেশি স্পাইস ইউজ করিনি। টমেটো আলু এসব কিছু দিয়ে আলুটা গলার পরে আমি ধুন্দুল আর টমেটোটা উপর থেকে দিয়ে দিলাম, আর তারপরে ফ্রাই করে রাখা মাছগুলো আমি দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। আর ট্যাংরা মাছটাও হালকা গরম করে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলেছিলাম। ইতিমধ্যে আমার সব রান্না টান্না শেষ। এখন আমি বক্সে বেরিয়েও নিয়েছি তাদের বাসার জন্য মুরগি, যেটা আম্মু রাতেই রান্না করে রেখেছিল, আর সেই ধুন্দুল আলুর রুই মাছের তরকারি, আর হচ্ছে লাল শাক ভাজি আর ট্যাংরা মাছের ঝোলকে একটু ভুনা ভুনাই, আর পাশে ভাত। আর এগুলো সব কিছু আমি সুন্দর মতো বক্সে করে টেপ পেঁচিয়ে ব্যাগে করে আমার ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি, আর ফাইনালি সে দিয়েও এসেছে। আর এর মধ্যেই আমি তাড়াহুড়ো করে রেডি হয়ে জাস্ট শাওয়ার নিয়েই ড্রেসটা পরেই বের হয়ে গেলাম আর এক্সাইটিং একটি প্লেসে ঘুরতে যাওয়ার জন্য, যেটা খুবই রোমাঞ্চকর একটি জায়গা। আর অল্প খরচের মধ্যে কিভাবে এত সুন্দর একটি জায়গা এনজয় করা যায় সেটা দেখার জন্য অবশ্যই আমার নেক্সট ব্লগের ওয়েট করতে হবে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকেন, আর আমিও আপনাদের দোয়ায় ভালো থাকবো বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আর প্লিজ বন্ধুরা, আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে একদমই ভুলবেন না, আর অবশ্যই একটি লাইকও দিয়ে দিবেন, আর আপনার ফ্রেন্ডসদের মাঝে, ফ্যামিলির মাঝে আমার ভিডিওগুলো শেয়ার করে দিবেন। সামনে আরও এক্সাইটিং অনেক ভিডিও আমার চ্যানেল থেকে পাবলিশ করা হবে, আর নেক্সটে কোথায় গেলাম সেটাও আমি আমার নেক্সট ভিডিওতেই রিভিল করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।